দর্শক স্বাগত জানাচ্ছি নির্বাচন নিয়ে এখন টেলিভিশনের নিয়মিত আয়োজন ভোটের ট্রেনে। পুরো এই আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি বেলায়েত হোসাইন। ভোটের ট্রেনের শুরুতেই জানাতে চাই, আজকে নির্বাচন কমিশনে পর্যবেক্ষকদেরকে নিয়ে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন। সেখানে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন পর্যবেক্ষকরা যাতে রাজনীতির ঊর্ধ্বে উঠে তারা নির্বাচনে কাজ করে, তাদের চোখে নির্বাচন কমিশন নির্বাচনের ভুল ত্রুটি দেখতে চায়। এ সংক্রান্ত একটি প্রতিবেদন করেছেন আমাদের সহকর্মী আসিফ ইকবাল খান। প্রতিবেদনটি দেখে আসতে চাই। রাজনৈতিক দল, সুশীল সমাজের পর এবার পর্যবেক্ষক সংস্থাগুলোর সাথে সংলাপে নির্বাচন কমিশন। নতুন পুরাতন মিলে নিবন্ধন পাওয়া ৮১টি পর্যবেক্ষক সংস্থাকে আলোচনায় আমন্ত্রণ জানায় ইসি। এর মধ্যে মঙ্গলবার সকালের ধাপে সংলাপে অংশ নেয় ৪০টি সংস্থা। শুরুতেই প্রধান নির্বাচন কমিশনার আচরণবিধি মেনে কাজ করতে পর্যবেক্ষকদের আহ্বান জানান। সূচনা বক্তব্যে সিসি বলেন, নির্বাচনের পর্যবেক্ষণ করতে গিয়ে পর্যবেক্ষকরা যাতে রাজনীতির সাথে জড়িয়ে না পড়েন, তাদের নিরপেক্ষ দৃষ্টিতে ভোটের ভুল ত্রুটি দেখতে চায় নির্বাচন কমিশন। যাদেরকে নিয়োগ করবেন প্লিজ চেক করবেন যে তারা কোনো রাজনীতির সাথে কোনো জড়িত আছে কিনা, কোন রাজনীতির সাথে জড়িত লিঙ্ক, কোন পার্টির সাথে জড়িত মিছিল মিটিং এ গিয়েছে বা জড়িত আছে, কোন পার্টির সাথে লিঙ্ক আছে, এরকম কাউকে দয়া করে নিয়োগ দিবেন না। আমাদের যদি ম্যানেজমেন্টে কোনো গ্যাপস থাকে এবং আমাদের যদি কোনো প্রসিডিউরাল ল্যাপস থাকে, এটা যদি আমরা রিফর্ম করতে চাই, আপনাদের রিপোর্ট উইল বি ভেরি ইম্পর্টেন্ট। সংলাপে কমিশনার সানাউল্লাহ জানান, ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষণা করা হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। এই নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। তাই অতীতে যে খারাপ অভিজ্ঞতা হয়েছে তার পুনরাবৃত্তি না করার তাগিদ তার। অতীতে যে খারাপ উদাহরণ সৃষ্টি হয়েছে, এই ধরনের উদাহরণ আমরা সৃষ্টি করতে চাই না, কোনো অবস্থাতে নাই। সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হতে যাচ্ছে 2026 সালে, নিশ্চিত থাকেন। এবং এই স্বচ্ছতার ব্যত্যয় যারা ঘটাবে তাদেরকে নির্বাচন কমিশন ন্যূনতম ছাড় দিবে না। সংলাপে অংশ নিয়ে দেশীয় নির্বাচন পর্যবেক্ষকরা সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনায় ইসিকে নানা পরামর্শ দেন, তুলে ধরেন নিজেদের মতামত। উনি একটা ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন করতে চায়, তো উনার সাথে আমরা একমত হয়ে আমরা কয়েকটা কনক্রিট প্রস্তাব দিয়েছি। আমরা আমাদের অনেকগুলো সুপারিশ করেছি। দলীয় সরকারের অধীনে নির্বাচনগুলো তো পর্যবেক্ষক একরকম হয়েছে, এবার নির্দলীয় এবং অন্তর্বর্তী সরকারের অধীনে আমরা আশা করছি সুন্দর একটি পর্যবেক্ষণ হবে। আমরা উঠান বৈঠকের মাধ্যমে জনগণকে অ্যাওয়ার্ড করব, জনগণকে জানাবো যে আপনার ভোটের উপরে বাংলাদেশের সংবিধান অনেকখানি নির্ভর করছে। পর্যবেক্ষকের নিরাপত্তা ইস্যুগুলো বলা হয়েছে, যে সমস্ত পর্যবেক্ষক প্রায় 42 লক্ষ পর্যবেক্ষক থাকবে, তাদের ভোট কিভাবে দেবে তারা, সেই বিষয়টা ব্যবস্থা কিভাবে নেবেন, এই বিষয়গুলো নিয়ে আমরা অনেকগুলো সুপারিশ এবং পরামর্শ দিয়েছি। নির্বাচনের স্বচ্ছতা যারা ব্যত্যয় ঘটাবে তাদের ন্যূনতম ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে আজকে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠকে গণভোট অধ্যাদেশ আইনের অনুমোদন দেওয়া হয়েছে। সেই আইন নিয়ে কথা বলেছেন উপদেষ্টা আসিফ নজরুল খান এবং নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। আমরা তাদের বক্তব্য শুনে আসতে চাই। ভোটদান পদ্ধতি হচ্ছে কমিশন কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে গণভোট অনুষ্ঠিত হবে। গণভোটের প্রস্তুতিতে হা না সুযোগ ঘরে কমিশন কর্তৃক সংসদ নির্বাচনের জন্য যে সিলমোহর নির্ধারণ করা হবে, সেই একই সিলমোহর দ্বারা ভোট প্রদান করা হবে। গণভোটের ব্যালট জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট থেকে পৃথক হবে। আরেকটা বিধান আছে, সেটা হচ্ছে এই গণভোট অনুষ্ঠান ভালোভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনকে যে কোনো ধরনের প্রয়োজনীয় বিধি, নির্দেশাবলী এবং পরিপত্র প্রণয়ন করার ক্ষমতা প্রদান করা হয়েছে। আমরা এখন ভোটার তালিকা আমরা প্রিপেয়ার করছি। আমাদের আপনারা জানেন কেন্দ্র ভিত্তিক ভোটার তালিকা প্রস্তুত করতে হয়, এবং আমরা সেই ভোটার তালিকাটা এখন প্রস্তুত করা শুরু করেছি। এবং আমার ধারণা যে সব ঠিক মতন চললে আগামী মাসে 5 তারিখের ভিতরে, ডিসেম্বরের 5 তারিখের ভিতরে আমাদের ভোটার তালিকা কমপ্লিট হয়ে যাবে। জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে সাদা বেজের উপরে কালো প্রিন্টের ব্যালট পেপার গ্রহণ হয়, আর এক্ষেত্রে আমরা একটা রঙিন কাগজ ব্যবহার করব গণভোটের জন্য। যে একটা রঙিন কাগজ ব্যবহার করব, রঙিন কাগজের উপরে যেটা দৃশ্যমান হয়, কালো যদি দৃশ্যমান হয়, সেই দৃশ্যমান অনুযায়ী আমরা ব্যালট পেপারটা করব। আজকে নির্বাচন কমিশনে গিয়েছে বিএনপির একটি প্রতিনিধি দল। এর বাইরে ঠাকুরগাঁয়ে কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন, তাদের বক্তব্য শুনব। যেসব দেশে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা বেশি
যেখানে যোগাযোগ ব্যবস্থা বা যাতায়াত ব্যবস্থা সমস্যা আছে, যেখানে তাদের নিবন্ধিত হওয়ার সুযোগ কঠিন, সেই সব জায়গায় নিবন্ধনের সময় বাড়ানোর জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে অনুরোধ করেছি। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের সঙ্গে এটা প্রাসঙ্গিক আইন শৃঙ্খলা ব্যাপারটা। বিশেষ বিশেষ মানুষের বিশেষ বিশেষ যোগ্যতা থাকে। আপনার লটারির মাধ্যমে যদি আপনার পত্রিকার মালিক বা সম্পাদক যদি আপনাদেরকে দায়িত্ব দেয়, ভালো হবে খুব। আমার মনে হয় আর কি যে বিষয়টা বিবেচনায় নিতে পারেন তারা, কিন্তু এই নিয়ে স্পেসিফিক কিছু বলতে হলে এটা আমাদের দলের পক্ষ থেকে বলবে। আমরা অত্যন্ত আশাবাদী যে কোন রকম ঝামেলা ছাড়াই 26 ফেব্রুয়ারির প্রথম দিকে বা মধ্যবর্তী সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই বিষয়ে আমরা মোটামুটি অত্যন্ত আশাবাদী। আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে আমি মনে করি যে যথেষ্ট উপযোগী আছে, ভালো আছে, কারণ এখন আর এমন কোনো পরিস্থিতি নাই যেখানে আপনার নির্বাচন ব্যাহত হবে। দর্শক, একটি বিরতি নেওয়ার সময় হয়েছে, এরপর যে নিচ্ছি ছোট্ট একটি বিরতির পর ফিরে এসে আমরা শুরু করব আজকের নিয়মিত আলোচনা। দর্শক, স্বাগত আরেকবার। দেখছেন ভোটের ট্রেন, সঙ্গে যুক্ত আছি আমি বেলায়েত হোসাইন। দর্শক, এ পর্যায়ে শুরু করছি আমাদের আজকের নিয়মিত আলোচনা। আমরা আলোচনার নাম দিয়েছি শোডাউনের রাজনীতি। এই বিষয়ে আলোচনার জন্য যশোর থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন আমাদের সহকর্মী রিপন হোসেন। রিপন, আপনার মাধ্যমে একটু জানতে চাই, আপনার পেছনেও ব্যাপক লোক সমাগম দেখতে পাচ্ছি। এই মুহূর্তে যশোরের আসলে রাজনৈতিক বা নির্বাচনী শোডাউনের অবস্থা কি? এই শোডাউনকে ঘিরে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি? মানুষ এই শোডাউনগুলোকে কীভাবে দেখছে এবং রাজনৈতিক দলগুলোকে কীভাবে নিচ্ছে কাকে? রিপন। দেশের প্রথম শত্রুমুক্ত জেলা যশোর। এই যশোরের 6টি আসন রয়েছে সংসদীয় আসন। সেই আসনের একটি হচ্ছে যশোরের 4 আসন। এটি যশোরের বাঘারপাড়া এবং অভয়নগর উপজেলা, দুটি উপজেলা মিলেই আসনটি রয়েছে। আমার সাথে দুজন অতিথি রয়েছে আজকে। আমার ডান পাশে রয়েছে যশোরের যে বিএনপির মনোনীত প্রার্থী, ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব, এবং আমার বাম পাশে রয়েছে জামাতের মনোনীত প্রার্থী দাঁড়িপাল্লার অধ্যাপক গোলাম রসুল। আমরা শুরুতেই টিএস আইয়ুবের সাথে কথা বলতে চাই। আমরা আপনার কাছে একটু জানতে চাই, আমরা তো দেখছি যে সামনে যত ভোট আসছে তত আপনাদের প্রচারণা বাড়ছে এবং আপনারা ব্যস্ত সময় পার করছেন, এখন কি অবস্থা? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ এখন টেলিভিশনকে। ভোটের প্রচারণা তো যত দিন যাচ্ছে তত বাড়ছে, নেতাকর্মীরা জেগে উঠতেছে এবং একটার পর একটা সবাই কাজ বাড়িয়েই চলেছে। আমরা সর্বোপরি ডোর টু ডোর মুভ করছি, আমরা উঠান বৈঠক করছি, আমরা সভা সমাবেশ করছি, আমরা এইভাবে আমাদের প্রচারণাটা আমরা চালিয়ে যাচ্ছি এবং এটা যত দিন যাবে তত বাড়বে, কর্মীরা ঐক্যবদ্ধ হবে, আরো সর্বশক্তি নিয়ে তারা মাঠে কাজ করবে। ইদানিং ধান কাটার মৌসুম হওয়ার কারণে একটু কর্মীরা তাদের নিজেদের ঘর সংসারের কাজ নিয়ে ব্যস্ত, বাট তারপরেও সবাই কিন্তু সন্ধ্যার পরে কাজ করছে ব্যাপক আকারে। আমার বাম পাশে রয়েছে জামাতের মনোনীত প্রার্থী অধ্যাপক গোলাম রসুল। আমরা তার কাছে একটু জানবো, আপনার কাছে একটু জানতে চাই, আমরা দেখছি যে আপনারা ব্যাপক শোডাউন দিচ্ছেন এবং সনাতন ধর্মাবলম্বীদের তাদের একটি সম্মেলনও করেছেন। সব মিলে আপনাদের প্রস্তুতি কেমন, শোডাউন কেমন? বিসমিল্লাহির রহমানির রহিম। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX। এখন টেলিভিশনকে বাগারপাড়া অভয়নগর বসুন্ধিয়ার সকল সর্বস্তরের জনগণকে আমি জানাই সালাম এবং শুভেচ্ছা। আমরা বলা যায় বিগত একটা ফ্যাসিবাদী সরকার ছিল যারা 15.5 বছর ক্ষমতায় ছিল। আমাদের দেশে আমাদের গণতান্ত্রিক অধিকার ছিল না। আমাদের নামে অসংখ্য মামলা এবং হামলা দিয়ে আমাদেরকে বলা যায় রাজনৈতিকভাবে কোণঠাসা করে রাখা হয়েছিল। জনগণের সামনে যে কথা বলার সুযোগ আমাদের হয়নি। কিন্তু 24-এর গণবিপ্লবে ছাত্র এবং তরুণদের জীবনের বিনিময়ে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, নতুন স্বাধীনতা পেয়েছি, সেই 24 সালের সেপ্টেম্বর থেকে আমরা এই বাগারপাড়া অভয়নগর এবং বসুন্ধিয়ার
জনগণের সামনে আমাদের বক্তব্য তুলে ধরার সুযোগ আমরা পেয়েছি, আমরা সেখানে যাচ্ছি। বিশেষ করে আগামী দিনের 26 সালের ফেব্রুয়ারি মাসে যে একটি সম্ভাব্য নির্বাচনের হওয়ার সম্ভাবনা আছে, সেই নির্বাচনকে সামনে নিয়ে আমরা জনগণের কাছে যাচ্ছি। সেখানে মুসলিম, হিন্দু, সনাতন সবার কাছে আমরা যাচ্ছি। সেখানে আমরা গণসংযোগ করছি, উঠান বৈঠক করছি, পথসভা করছি এবং আমরা কিছু মিছিলও করছি। সনাতন ধর্মের ভাই বোনদের নিয়ে আমরা একটা সম্মেলনও করেছি। তো আমরা দেখতে পাচ্ছি জনগণের মধ্যে ব্যাপক উদ্দীপনা আছে, আশা আছে, উচ্ছ্বাস আছে। জনগণ চায় বাংলাদেশকে আগামী দিনে সন্ত্রাস, দুর্নীতিমুক্ত এবং চাঁদাবাজ মুক্ত একটি বাংলাদেশ, যে বাংলাদেশে দেশের মানুষ নিরাপদে নিভৃতে বসবাস করতে পারবে, ব্যবসা করতে পারবে, চাকরি করতে পারবে এবং জনগণ চায় তাদের ন্যায্য অধিকার, যে অধিকার থেকে 17.5 বছর মানুষ বঞ্চিত ছিল। আমরা জনগণকে সেই অধিকারের নিশ্চয়তা দিচ্ছি এবং আগামী দিনে যাতে সুন্দর একটি বাংলাদেশ হয় তার জন্য আমরা ব্যাপকভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমি আরেকটু কথা বলতে চাই আপনার সাথে, সেটি হচ্ছে যে যেহেতু যশোরের 2টা উপজেলা নিয়ে এই আসনটি আপনাদের আসলে শোডাউন কতটুকু হচ্ছে? আজকেও আপনি একটা শোডাউন করলেন দেখলাম। সব মিলে প্রতিশ্রুতি কি দিচ্ছেন ভোটারদের? আমরা প্রকৃতপক্ষে এই প্রতিশ্রুতির এই জায়গাটা বলতে চাই, মানুষকে আমরা বেশি করে উদ্বুদ্ধ করতেছি। যেমন আমাদের ভাই গোলাম হোসেন সাহেব বলেছেন যে 24-এর গণবিপ্লবের পরে মানুষের একটা আশা আকাঙ্ক্ষা কিন্তু কাজ করছে। বিকজ এই বিগত 18 বছর 17 বছর মানুষ আন্দোলন সংগ্রাম, লড়াই সংগ্রাম করেছে গণতন্ত্রের জন্য এবং একটা ভালো পরিচ্ছন্ন, একটা ক্রেডিবল, একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য। সেই নির্বাচনকে সামনে নিয়েই কিন্তু আমরা গণসংযোগ করতেছি এবং এই গণসংযোগের মূল উদ্দেশ্য হলো একটা নতুন সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে একটা সংসদ আসা, যে সংসদ আগামী বাংলাদেশকে বিনির্মাণ করবেন। এই বিনির্মাণের ক্ষেত্রে আমাদের নেতা জনাব তারেক রহমান বেশ কিছু কর্মসূচি ইতিমধ্যে দিয়েছেন। উনি 31 দফা যে কর্মসূচি দিয়েছেন, এই 31 দফায় আমরা সামনে নিয়ে কিন্তু জনগণকে উদ্বুদ্ধ করছি এই ভোটের মাঠে। কতটুকু সাড়া পাচ্ছেন? সাড়াইটা ব্যাপক সাড়া আছে মাঠে ময়দানে সবাই, কারণ এই দফার ভিতরে মানুষের চা পাওয়া, আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর সবকিছুই আছে। বিশেষ করে যুবকদের জন্য চাকরির কথা বলা আছে, বেকার ভাতার কথা বলা আছে, শিক্ষার কথা বলা আছে, চিকিৎসা হাসপাতালের কথা বলা আছে, তারপরে কৃষকদের কথা বলা আছে, গণমুখী মানুষের সকল কথাই কিন্তু এই 31 দফার ভিতরে বলা আছে। তো এগুলো এই আসলে নৌ বন্দর রয়েছে, সেক্ষেত্রে আপনারা কোনো প্রতিশ্রুতি দিচ্ছেন? আমাদের এটা প্ল্যান আছে। আমার বিশেষ করে আমি এটা আমার নিজস্ব। ধন্যবাদ আপনাকে। আমি 30 সেকেন্ড একটু বলবেন যে প্রতিশ্রুতি কি দিচ্ছেন? আমাদের প্রতিশ্রুতি জাতীয় পর্যায়ে যেটা আছে সেটা হচ্ছে দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ। আর আমাদের নির্বাচনী এলাকা বাগারপাড়া মহানগরের জনগণের জন্য আমাদের প্রতিশ্রুতি, এখানে সব থেকে বড় সমস্যা আছে ভবদা জলাবদ্ধতা আমরা দূর করতে চাই। সেক্ষেত্রে আমাদের দুর্নীতিমুক্ত প্রশাসন দরকার। নোয়াপাড়ার ব্যবসা বাণিজ্যের বড় একটা কেন্দ্র, এখানেও সমস্যা যেটা হচ্ছে চাঁদাবাজ। আমরা চাঁদাবাজ মুক্ত ব্যবসা বন্ধু একটি পরিবেশ সৃষ্টি করতে চাই। বাগারপাড়ায় যেমন একটা অডিটোরিয়াম নেই, এখানে একটা আমরা বলেছি যদি আমরা পাশ করি তাহলে এখানে একটা অডিটোরিয়াম হবে, কারিগরি একটা শিক্ষা প্রতিষ্ঠান হবে। বাগারপাড়া নড়াইল যে ঢাকা রোড, এখানে অসংখ্য মিল কারখানা হতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুনছিলেন যে 2 জন প্রার্থী রয়েছেন, তারা বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছিলেন। তো এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ। অনেক ধন্যবাদ রিপন জানাচ্ছিলেন যশোরের 2 জন নেতার পর্যবেক্ষণ। দর্শক, আরেকটি বিরতি নেওয়ার সময় হয়েছে, এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট আরেকটি বিরতির পর ফিরে এসে আমরা যুক্ত হব অন্য কোনো জেলায়। দর্শক স্বাগত আরেকবার, দেখছেন ভোটের ট্রেন, সঙ্গে যুক্ত আছি আমি বেলায়েত হোসাইন। দর্শক, তৃণমূলের আলোচনায় পর্যায়ে আমরা যুক্ত হচ্ছি কিশোরগঞ্জে, সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী মশির কায়েস। আপনার মাধ্যমে দেখতে পাচ্ছি যে 2 জন অতিথি আছেন এবং তার পেছনে অনেক লোক সমাগম আমরা দেখতে পাচ্ছি। আমরা কথা বলছিলাম শোডাউনের রাজনীতি নিয়ে। একটু কিশোরগঞ্জে এই মুহূর্তে শোডাউন কেন্দ্রিক রাজনীতি কীরকম চলছে, এই শোডাউনগুলোকে সাধারণ মানুষ কিভাবে দেখছেন, একটু আপনার মাধ্যমে জানতে চাই। মশির কায়েস।
বেলায়েত, আপনাকে ধন্যবাদ। আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং এই যে এক আসন হোসেনপুর এবং সদর সেখানকার বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী, পাশাপাশি আমার সঙ্গে আরেকজন আছেন জেলা জামাতের এই এক আসন থেকেই যাকে মনোনয়ন দেওয়া হয়েছে জামাত থেকে। আমাদের সাথে আছেন অধ্যক্ষ মুসাদ্দেক ভুঁইয়া এবং মাজহারুল ইসলাম বিএনপি থেকে। আমরা একটু জানতে চাইবো প্রথমেই একটু মাজহার ভাই আপনার কাছে জানতে চাই যে কিশোরগঞ্জে যে শোডাউনের যে রাজনীতি বা আপনাদের যে মিছিল চলছে, নিয়মিত প্রচার প্রচারণা চলছে, সেই বিষয়টা আমরা দেখি প্রতিনিয়তই আপনাদের মিছিল আমরা দেখি। তো সাধারণ মানুষ ব্যাপারটাকে আসলে কিভাবে দেখছে এবং কিভাবে নিচ্ছে? ধন্যবাদ। এখন টেলিভিশন সহ আপনাকে এবং আপনার কলা কুশলীকে। আসলে বিএনপিকে বৃহৎ দল, এই দলের প্রার্থী বেশি এবং মনোনয়ন পাওয়ার জন্যই মূলত শোডাউন হচ্ছে। তবে আমরা খুব সতর্ক যাতে এই শোডাউনে যাতে জনদুর্ভোগ না বাড়ে, যাতে মানুষের কষ্ট না হয়। আমি ইতিমধ্যে দেখেছেন যে আমি আমার মিছিল শহরে মিছিল করাই বন্ধ করে দিয়েছি, কারণ এতে জনদুর্ভোগ হয়, প্রচুর অটো রিক্সা যানজট সৃষ্টি হয়, এতে মানুষের দুর্ভোগ বাড়ে। মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে কিন্তু আমি শোডাউনটা বন্ধ করে দিয়েছি। শুধু কিছু প্রচারণার মধ্যে আমি সীমাবদ্ধ আছি। তো আমি অন্যদেরকে বলেছি যে জনদুর্ভোগ না হয় এই ধরনের প্রচারণা চালাতে। প্রতিদিন শোডাউন এটা মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে এটা কোনো এই আলাদা যে যোগ্যতা না যে প্রতিদিন শোডাউন করলেই মনোনয়ন পাওয়া যাবে। ওটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আছেন, উনি বিচার বিশ্লেষণ করে ইতিমধ্যে উনি হয়তো যাচাই বাছাই করেছেন, মনোনয়ন মনে হয় প্রায় চূড়ান্ত কাকে দিবেন। তো এটা মনোনয়ন পাওয়ার জন্য শুধু মানুষের দুর্ভোগ বাড়ানো এটা কারো কাম্য হইতে পারে না, এটা আমরা চাই না। আমি মনে করি যে এটা কেউ এটা করা উচিত না। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাই যে অনেকে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় মনোনয়ন বঞ্চিত যারা, তারাও বিভিন্ন শোডাউন কিংবা মিছিল বিক্ষোভ করছে। এই বিষয়টা নিয়ে ছোট্ট করে আপনার কাছে একটু জানতে চাই, এই বিষয়টা আপনি কিভাবে দেখেন বা আপনার দল কিভাবে দেখে? আমরা কিছু জায়গায় এমন হচ্ছে, অল্প জায়গায়, তো আমরা তাদেরকে সতর্ক করেছি যে মানুষের সমস্যা হয়, মানুষের কষ্ট হয়, এই ধরনের কোনো কর্মসূচি যাতে তারা না করে। যদি করে তাহলে আমরা দলীয়ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। শান্তিপূর্ণ সভা সমাবেশ মিছিল করতে পারে, শান্তিপূর্ণ করতে পারে, যাতে মানুষের সমস্যা না হয়, যাতে মানুষের কষ্ট না হয়, এই ধরনের প্রোগ্রাম তারা কর্মসূচি করতে পারে। কিন্তু মানুষের জন্য কষ্টদায়ক জনদুর্ভোগ সৃষ্টি হয় এই ধরনের যদি কোনো কর্মসূচি করে তাহলে আমরা দলীয়ভাবে ব্যবস্থা নেব, এটা তাদেরকে সাবধান করে দেওয়া হয়েছে। আমরা আপনাকে যদি একটু এবার কথা বলতে চাই, আমার আরেক পাশে আছেন জেলা জামাতের তিনি সাবেক নায়েবে আমির এবং এই আসন থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে। আপনাদের বেশ কিছুদিন আগে একটা নিষেধাজ্ঞা এসেছে, আপনারা এখন মোটর সাইকেলের শোডাউনটা আপনারা করছেন না, কিংবা আপনাদের প্রচারণা কি চলছে, কিংবা আপনারা ভবিষ্যতে বিভিন্ন যে আপনাদের যে মোটর সাইকেল শোভাযাত্রা সহ অন্যান্য আপনাদের শোডাউনগুলো চলবে কিনা? ধন্যবাদ। এখন টিভিকে আসলে আমরা কেন্দ্রীয় কর্মসূচির বাহিরে কোনো শোডাউন প্রোগ্রাম করছি না। আর বিশেষ করে কিশোরগঞ্জ যেহেতু একটা যানজট পূর্ণ একটা শহর, এখানে গণদুর্ভোগ সৃষ্টি হোক এটা আমরা কামনা করি না, আমরা কখনো চাচ্ছি না। এখানে কেন্দ্রীয় কোনো কর্মসূচি থাকলেই শুধু আমরা শহরে কর্মসূচি পালন করি, মিছিল করি। আর এখন আমরা নির্বাচনী কার্যক্রম সাধারণত আমরা যাদেরকে বলা হয় গণসংযোগ, আমরা মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায়, বাড়ি বাড়ি বা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আমরা গণসংযোগ করছি এবং গণসংযোগের মধ্যে আমরা সীমাবদ্ধ আছি এবং এখানেই আমরা সীমাবদ্ধ থাকব। আর মোটর শোভাযাত্রা করার আমাদের কোনো পরিকল্পনা এখনও নেই। পরবর্তী সময় যদি কেন্দ্র আমাদেরকে বলে তাহলে আমরা হয়তোবা কোনো যাতে জনদুর্ভোগ সৃষ্টি না হয় সেটা মাথায় রেখে আমরা কোনো শোডাউনের ব্যবস্থা করতে পারি। বিশেষ কোনো পরিকল্পনা দেওয়া হয়েছে কিনা দলের পক্ষ থেকে যে নির্বাচনের আগ মুহূর্তে কিংবা তফসিল ঘোষণা পর আপনাদের প্রচারণা কিংবা শোডাউনের টাইপটা কি হতে পারে? আমাদের প্রচারণার টাইপটা হলো 1 to 1, মানুষকে সঠিকভাবে বলা, গ্রুপ করে করে বলা, নারীদেরকে আমরা আমাদের নারী কর্মী যারা আছে তারা এদেরকে বলবে আগামীতে কেন জামাত ইসলামীকে ভোট দেবে, কেন এই দেশের পরিবর্তনের প্রয়োজন আছে, এগুলো মানুষকে বোঝানো হইলো আমাদের মূল কাজ। হ্যাঁ, এবং এভাবে আমরা প্রচার চালাচ্ছি। আমরা বড় কোনো শোডাউনের পরিকল্পনা নেই, এখনও নেই।
আর ভবিষ্যতে করবো কিনা এটা কেন্দ্র নির্দেশ দিলে পরে দেখা যাবে। মাঝে ভাই আপনার কাছে একেবারে শেষ মুহূর্তে আমরা ছোট্ট করে জানতে চাই যে আপনাদের ভবিষ্যৎ শোডাউন কিংবা মিছিল মিটিং কিভাবে হতে পারে, কি পরিকল্পনা আছে আপনাদের? ইতিমধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব উনি কিন্তু নিষেধ করেছেন যে মিছিল করা কিংবা বিভিন্নভাবে শোডাউন করা, জনদুর্ভোগ হয় এই ধরনের কোনো কর্মসূচি না করা। উনি নির্দেশ দিয়েছেন যে জনগণের কাছে যাওয়া, বাড়ি বাড়ি যাওয়া, মানুষের কাছে যাওয়া, ওইভাবে আপনি ভোট চাওয়া। কিন্তু মিছিল করে জনদুর্ভোগ সৃষ্টি, এমনিতে শহর যানজটের শহর, একটা মিছিল হয়ে যায় যে আধা ঘন্টা 1 ঘন্টা আপনার শহরটা জ্যাম হয়ে যায়, এটা মানুষের দুর্ভোগ হয়, মানুষের কষ্ট হয়। কাজে এই ধরনের কষ্টের কর্মসূচি, মানুষের কষ্ট, এই ধরনের কোনো কর্মসূচি আমরা দিতে রাজি না। যদিও জামাত ইসলামের প্রার্থী মুসাদ্দেক ভাইকে ইতিমধ্যে প্রার্থী ওনারা দিয়ে দিয়েছেন, ওনাদের কাজটা সহজ হইতেছে। আমাদের যেহেতু কিশোরগঞ্জ 1 এবং কিশোরগঞ্জ 5-এ প্রার্থীতা দেওয়া হয় নাই, সেই কারণে একটু বিশৃঙ্খলা চলছে। একাধিক প্রার্থী মাঠে এখনও কাজ করতেছে। এটা প্রার্থী যদি ঘোষণা দেওয়া হয় তাহলে কিন্তু এই সমস্যাটা কমে আসবে। এই যে শহরে কোনো মিছিল কিংবা একটা বিশৃঙ্খল অবস্থা এটা থাকবে না, এটা কমে আসবে। ধন্যবাদ। বেলায়েত, শুনছিলেন আপনি যে আমার পাশে দুজন অতিথি আছেন, তারা যে বিষয়টি বলছেন যে দুজনেরই কিন্তু ভিন্ন ভিন্ন পরিকল্পনায় এবং ভিন্ন মেজাজে কিন্তু চলছে কিশোরগঞ্জে প্রচারণা, এবং সেটি কিন্তু দলীয় যে তাদের নির্দেশনা আছে সেই দলীয় নির্দেশনা অনুযায়ী কিন্তু চলছে। তারা দুজনেই কিন্তু বলছিলেন যে এখন যদিও কিছু শোডাউন চলছে কিংবা মিছিল মিটিং চলছে, সেটি কিন্তু এখানে তাদেরকে কেন্দ্র থেকে যে নির্দেশনা দেওয়া হয় সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু তারা সেভাবে এগোবেন এবং জনদুর্ভোগ সৃষ্টি হয় শোডাউন কিংবা মিছিল মিটিং এই জাতীয় কোনো পরিকল্পনা কিংবা এই জাতীয় কোনো কার্যক্রমে কিন্তু কোনো দলই এগোবে না, সেরকমটি কিন্তু আমার এখানে যে দুজন অতিথি আজকে যুক্ত হয়েছেন তারা কিন্তু এই ব্যাপারটি বলেছেন। তো কিশোরগঞ্জ থেকে আমার কাছে ছিল শোডাউনের রাজনীতি নিয়ে সর্বশেষ তথ্য। অনেক ধন্যবাদ মশিউর কায়েস, জানাচ্ছিলেন সেখানকার পরিস্থিতি, শোডাউনের রাজনীতি কেমন চলছে কিশোরগঞ্জ। দর্শক, এ পর্যায়ে নিচ্ছি আরেকটি বিরতির পর ফিরে এসে আমরা যুক্ত হব বরগুনা জেলায়। দর্শক, স্বাগত আরেকবার, দেখছেন ভোটের ট্রেন। আমরা আলোচনা করছিলাম শোডাউনের রাজনীতি নিয়ে। এই পর্যায়ে আমরা যুক্ত হব বরগুনা জেলায়। সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দেবেন সহকর্মী সুজন আকন। আপনার সঙ্গে বিএনপি এবং জামায়াতের সেখানকার দুজন সিনিয়র নেতা আছেন, তাদের সঙ্গে একটু আলোচনা করবেন। বিশেষ করে বরগুনা জেলায় শোডাউনের রাজনীতিকে ঘিরে দুটি দলের মধ্যে পারস্পরিক মুখোমুখি কোনো অবস্থান তৈরি হয়েছে কিনা, এবং এই শোডাউনকে ঘিরে তৃণমূলের সাধারণ মানুষ এটাকে কিভাবে নিচ্ছে। সুজন। বেলায়েত, বরগুনা 1 আসন থেকে ভোটের ট্রেনে স্বাগত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী পক্ষ থেকে বেশিরভাগ আসনেই মূলত তাদের প্রার্থী ঘোষণা করেছে, এবং সেই প্রার্থী ঘোষণার পর থেকে কিন্তু বরগুনায়ও যাদের মনোনীত করেছে তারা কিন্তু পাড়া মহল্লা এবং হাটবাজার থেকে শুরু করে বিভিন্ন এলাকায় কিন্তু তারা গণসংযোগ করছেন, এবং তারা কিন্তু নানা প্রতিশ্রুতিও তারা দিচ্ছেন ভোটারদের। এবং এই নির্বাচন কিংবা ভোটের আগে যে প্রতিশ্রুতি সেটি নির্বাচিত হওয়ার পরে কতটুকু তারা বাস্তবায়ন করতে পারবেন সেসব বিষয়ে আজকে আলোচনা করব ভোটের ট্রেনে। এবং আজকে আমাদের ভোটের ট্রেনে যুক্ত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এবং জেলা জামায়াতের আমির মাওলানা মহিবুল্লাহ হারুন, এবং আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জেলা বিএনপির সাবেক ভাইস প্রেসিডেন্ট এজেডএম সালেহ ফারুক। আমরা দুজনকে ভোটের ট্রেনে স্বাগত জানাচ্ছি। আমরা শুরুতেই এখানে যেহেতু আমাদের একজন প্রার্থী রয়েছেন জামায়াতে ইসলামের মনোনীত যিনি প্রার্থী বরগুনা 1 আসনের, আমরা মূলত তার কাছে জানতে চাইব, আপনারা তো ভোটে মূলত এই ভোটারদের কাছে যাচ্ছেন, আপনারা কেমন সাড়া পাচ্ছেন এবং ভোটারদের কি কি প্রতিশ্রুতি আপনারা দিচ্ছেন? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ এখন টিভি এবং তার সাথে সংশ্লিষ্ট সাংবাদিক বন্ধু ও উপস্থিতি সকলকে। মূলত আমি মহিবুল্লাহ হারুন বরগুনা 1 আসন থেকে বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত ত্রয়োদশ জাতীয় সংসদের আমি প্রার্থী। তো আমি আমাদের বরগুনায় বিভিন্ন হাট বাজার, দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত, তারপরে হাসপাতাল, ক্লিনিক এবং বিভিন্ন শ্রেণীর পেশাজীবীর মানুষ, রিক্সা শ্রমিক, দিনমজুর, তারপরে বুদ্ধিজীবী, ব্যবসায়ী সহ সকল পেশার মানুষের কাছে ছুটে যাচ্ছি। আলহামদুলিল্লাহ
তারা যেভাবে আমাকে রিসেপশন করছে বা আমার দলকে রিসেপশন করছে, আলহামদুলিল্লাহ তাকে আশাবাদী যে আমরা ইনশাল্লাহ এই আসন থেকে আমরা ভালো রেজাল্ট আমরা করিয়ে অর্জন করতে সক্ষম হব এবং আমরা আশাবাদী যে এই আসনে আমরা বিজয় লাভ করব। মূলত প্রভাতের সূর্য দেখলেই বোঝা যায় দিনের গতি কী অবস্থায় যাবে। আমরাও ঠিক অনুরূপ করতেছি যে মানুষ যেভাবে আমাদেরকে রিসেপশন করতেছে, আমরা ইনশাল্লাহ আমরা বিজয় লাভ করব। আমরা এ বিষয়ে কথা বলবো বিএনপির সিনিয়র একজন নেতা এবং মূলত বরগুনা 1 আসনে মনোনয়ন দেয়া হয়েছে নজরুল ইসলাম মোল্লা এবং তার পক্ষ থেকেই মূলত ভোটারদের কাছে যাচ্ছে এবং কেমন সাড়া পাচ্ছে সেই বিষয়টি একটু জানবো। আপনারা তো ভোটারদের কাছে যাচ্ছেন এবং গণসংযোগ করছেন, কেমন সাড়া পাচ্ছেন এবং কি কি প্রতিশ্রুতি আপনারা মূলত দল থেকে দিচ্ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া কান আবুদু ইয়া কানাস্তাইন। আমি এখন টিভির মাধ্যমে বরগুনা সংসদীয় আসনের প্রায় 5,56,000 ভোটারদের শুভেচ্ছা জানাচ্ছি এবং বরগুনা তালতলি আমতলির সমস্ত ভোটারদের নজরুল ইসলাম মোল্লার ধানের শীষের ভোট প্রার্থনা করে আমি ওর কথা শুরু করছি। আপনারা নিশ্চয়ই জানেন গেল 15 বছর 7 মাসে আওয়ামী লীগ সমস্ত স্তর ধ্বংস করে গেছে। শিক্ষা খাত, স্বাস্থ্য খাত, কোনো খাতই নাই। সেখানে আমরা এখন মানুষের কাছে যাচ্ছি, মানুষ অত্যন্ত উৎসবমুখর পরিবেশ একটা ভোট দেওয়ার আমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছে। আজকেও আমরা 1 লাখ বদরকে ইউনিয়নে আমাদের প্রচার প্রচারণা করে আসছি। সেখানে মানুষের উচ্ছ্বাস, বিএনপিকে তারা ভোট দিতে চায়, যেহেতু তারা মনে করে সারা বাংলাদেশে বিএনপি রাষ্ট্রখাতে আসবে ইনশাআল্লাহ। সেজন্য বরগুনার প্রার্থী যেন পিছিয়ে না থাকে, বরগুনার প্রার্থী যেন এই খেটে খাওয়া মানুষদেরকে, এই পিছিয়ে পাওয়া জনপদকে যেন আগামী দিনে জনাব নজরুল ইসলাম মোল্লা জাতীয় সংসদে কথা বলে আমাদের বরগুনার সমস্ত খাতকে যেন উন্নয়ন করতে পারে। আপনারা নিশ্চয়ই জানেন বরগুনায় কোনো কাজ হয় নাই। শম্ভুবাবু শুধু ভারতেই টাকা পাচার করছে। স্বাস্থ্য, শিক্ষা, চলাচল সমস্ত কিছু খাত ধ্বংস হয়ে গেছে। রাস্তাঘাট নাই, স্কুল কলেজের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, স্বাস্থ্যখাত ধ্বংস হয়ে গেছে। এখানে ডাক্তার নাই, নার্স নাই, খুব খারাপ অবস্থা, ওষুধ নাই, সবখানে শুধু নাই আর নাই। এই ব্যবস্থার পরিবর্তন করতেছি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাল্লাহ। আমরা আরেকটু বিষয় একটু জানতে চাই। আমরা এখানে জামাতের যিনি মনোনীত প্রার্থী তার কাছে জানতে চাইব যে ইসলামী দলগুলো যে জোট করছে সেই জোটের বিষয়ে আপনাদের কতটুকু অগ্রগতি এবং কতদূর এই বিষয়টি আপনারা এগিয়েছেন? জি, আপনারা সবাই জানেন যে জোট নিয়ে আলাপ আলোচনা চলছে, মত বিনিময় চলছে এবং জোটের এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি। মাঠে ময়দানে আমরা সবাই মূলত কাজ করতেছি। পরবর্তীতে জোটের পক্ষ থেকে যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্ত আলোকে আমরা কাজ করবো ইনশাল্লাহ। আর একটু বিএনপির যিনি সিনিয়র নেতা রয়েছেন তার কাছে আমরা জানতে চাইব যে ইসলামিক দলগুলো যে জোট করছে এই জোটের বিষয়ে আসলে আপনাদের এটা কি কোনো চ্যালেঞ্জ মনে করছেন কিনা? ইনশাল্লাহ আমরা মোটেই চ্যালেঞ্জ মনে করছি না, যেহেতু বাংলাদেশে বিএনপি 3বার রাষ্ট্র ক্ষমতা আসছে এবং সেখানে সাধারণ মানুষের ভোট নিয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতা আসছে। সেই ইসলামিক দলগুলো যদি তাদের জোট বেঁধে নির্বাচন করে, এটা আমরা মাথা ব্যথা আমরা মনে করি না। আমার দল ভোটের রাজনীতিতে অনেক আগানো ইনশাল্লাহ, সেখানে আমরা আদৌ চ্যালেঞ্জ মনে করি না ইনশাল্লাহ। আরেকটি বিষয় একটু জানতে চাই, বরগুনা মূলত বিভিন্ন ক্ষেত্রে একটি মূলত অবহেলিত একটি জেলা এবং এই রাস্তাঘাট বা যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা এই ক্ষেত্রে মূলত আমরা একটু জামাতের প্রার্থী যিনি তার কাছে জানতে চাইব মূলত আপনারা ক্ষমতায় গেলে এই অবহেলিত বরগুনার জন্য কি কি করতে পারবেন বলে আপনি মনে করেন? জি, ধন্যবাদ। মূলত বরগুনা সারা বাংলাদেশের 64 জেলার মধ্যে একটি সর্বদক্ষিণে অবস্থিত একটি ছোট্ট জেলা। এই জেলাটি সাগর বিধৌত এলাকা এবং এখানে উপকূলীয় এলাকা। এখানে যে উন্নয়ন হওয়া দরকার ছিল বিগত সরকারের আমলে যারা ক্ষমতার মসনদে যারা ছিল তারা মূলত তাদের রাজনৈতিক নিজেদের রাজনৈতিক তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য এবং তাদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য যেভাবে
কৌশলগত রাজনীতি করা দরকার, সেভাবে রাজনীতি করেছে। তারা নিজেদের ভাগ্য উন্নয়ন করছে, কিন্তু জনগণের কোনো ভাগ্য উন্নয়ন করে নাই। এই জন্য বরগুনার বিভিন্ন যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা এবং চিকিৎসার ব্যাপারে যথেষ্ট অবহেলিত রয়েছে। তো এই জন্য এই শিক্ষা এবং চিকিৎসা ও যোগাযোগের সহ যে সমস্ত ক্ষেত্রে অবহেলিত রয়েছে, আমরা বাংলাদেশ জামায়াত ইসলামী এর পক্ষ থেকে যদি জনগণ আমরা আশাবাদী যে এই এলাকার জনগণ ইনশাল্লাহ আমাকে ভোট দিয়ে তারা বিজয় করবে। আমি যদি বিজয় লাভ করতে পারি ইনশাল্লাহ, আমি বরগুনার মানুষের জন্য এই যোগাযোগের জন্য আমাদের যে বরগুনায় 6টা উপজেলা রয়েছে, এই 6টা আমরা ছিলাম মূলত বরগুনা 1 আসন নিয়ে কথা বলছিলেন, এবং এখানে যিনি প্রার্থী রয়েছেন এবং বিএনপির যে অনেক ধন্যবাদ সূচনা করে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন বরগুনা থেকে। দর্শক, আমরা কথা বলছিলাম আজকে দেশের 3টি জেলায়, কথা বলছিলাম শোডাউনের রাজনীতি নিয়ে। এই ছিল আজকের ভোটে ট্রেনের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।